ইনাইনে আমি আসি 2012 সালের 18 এপ্রিল। আমার আগে হয়তো অনেকে এসে থাকবেন কোরিয়ায়, বাট এই 9 বছরের জার্নিতে আমি ইনাইন থেকে কোরিয়ান সিটিজেনশিপ অর্জন করতে সক্ষম হয়েছি। এই জার্নির ভিতরে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক পরিবর্তন, কিন্তু ভাবনা পরিবর্তন ছিল। আমি প্রথম যখন ইনাইনে আসি তখন আসলে আমার ভাবনাই ছিল না আমি কোরিয়া থেকে যাব কিংবা আমি নাগরিকত্ব নিব। সময়ের সাথে সাথে মানুষের স্বপ্নগুলো পরিবর্তন হয়, আমারও হয়েছে। আমি যখন প্রথম আসি কোরিয়া আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম, চলে যাব এই চিন্তা ভাবনা ছিল। আমি যখন ট্রেনিং করি, আমাদের ট্রেনিং করেছিল ইবনে স্যার নামে একজন ছিল মিরপুরে। তখন উনি আমাকে বলছিল যে গ্রাজুয়েশন করা ছেলে পেলে পাওয়া যায় না কোরিয়ান ভাষা শেখার মতো, যারা বাংলাদেশে অনেক পটেনশিয়াল বড় বড় কোম্পানি আছে যারা এই ধরনের ছেলে চায়। তো এই জিনিসটা আমার মাথায় ছিল। আসার পর আমি যখন কোরিয়াতে আসি ভাষা কিছু জানতাম না। আমরা যে দৃষ্টিশক্তিতে পাশ করা যেটা বলে 200 ছবি দেখে পাশ করে চলে আসছি, বাট ভাষা শিখি নাই। তা আসার পর আমি আমার অফিসকে বলি, নোনা ছিল একজন ভাষা শিখতে চায়, তো সে আমাকে একটা সেন্টার ঠিকানা দেয়। সেন্টার প্রথম দিন 4 জন যায়, খুব আগ্রহ নিয়ে 4 জনই ভাগ নিয়ে ভিসা করবো। 1 মাস যাওয়ার পরে 3 জন কেটে পড়ছে, ভাই সম্ভব না, পরিশ্রম করতে পারবো না, কাজ শেষ করে পারবো না এটা। দেন তখন ইপিএস বাংলা গভর্নমেন্ট ছিল না 2012 সালে। যারা ছিল তারা ভাবতেছিল কিছু একটা করে, ইপিএস বাংলা পেজ ছিল একটা। 2012 সালে 31 ডিসেম্বর মাহবুব ভাইয়ের 31st পার্টি ছিল। মাহবুব ভাইকে ছিলেন নায়ক মাহবুব, পুরীতে বান্ধবী ছিল আমার নায়ক। ওখানে আরেকজন আছে আমাদের অভিনেতা সজল। সজল ভাইয়ের সাথে পরিচয়, সিনেমা ড্রামা খুব বেশি। সজল ভাই বললো, ভাই ইনাইন থেকে কখনো পারো না, ভিসাটা চেঞ্জ করো। বললাম ভাই ভিসা চেঞ্জ কীভাবে করবো? উনি আমাকে জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছিলেন, জাস্ট ওয়ান ইনফরমেশন মেক মাই লাইফ, www.suicide.go.kr। যে ভাই এই সাইটটা ঢুকে রেজিস্ট্রেশন করো, পরীক্ষা দাও, কোর্সগুলো কমপ্লিট করো, ভিসা হবে তোমার। এই দিন রাতেই আসে আমি www.search দিয়ে সোসাইটিতে আইডি করে আমার নোরাকে বলি আমার এক্সাম ডেট হয়েছে। আমার মালিক খুব খুশি হয়ে আমাকে এক্সাম দিতে নিয়ে যায়। এই যাত্রা শুরু। ওই দিনের পরিচয় হয় আমাদের ফজলু ভাইয়ের সাথে পরীক্ষা সেন্টারে, যে ইনছল। এটা ছিল আমার ভাষা শেখার জার্নি। তারপর শেষ করে 2016 সালে আমি E9 থেকে E7 করি। E7 1 বছর পরে আমি F2 করি। F2 করার পর F2তেই সীমাবদ্ধ ছিলাম। তখন আমাদের আরেক সিনিয়র ভাই ছিল আমাদের আসাদ ভাই, জানেন সভাপতি আসাদ ভাই। তো আসাদ ভাই আমাকে বললে যে সাবমিট করেন। 18 তারিখ লাস্ট ডেট, ডিসেম্বর 2018। 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট সিটিজেনশিপের, যারা সরাসরি F2 থেকে আবেদন করা যায়। আমি বললাম ভাই আমি করবো না। বলছে আপনি করেন। এই সময় দেশের ছুটিতে ছিলাম, 6 মাস ছুটিতে ছিলাম। তো বললো দেশ থেকে কাগজগুলো প্রিপারেশন করে নিয়ে আসেন, আবেদন করবেন কি করবেন না পরে ভেবে দেখবো, আপনি পেপার নিয়ে আসেন। তো উনি আমাকে ওনার কথা মতো পেপারগুলো রেডি করে নিয়ে আসি। তারপর উনি আমাকে বললো সুযোগ আছে করেন, পরেরটা পরে দেখা যাবে। আবেদন করে ফেলি। তারপর আজকে সিটিজেনশিপ পাই 1 বছর 6 মাস আগে। এগুলো আমার জার্নি ছিল। তো এখানে একটা কথা বলতে যাই, আমাদের মানুষের সর্বশক্তিশালী একটা জিনিস আছে। জিনিসটা কি জানেন? স্বপ্ন। স্বপ্ন হচ্ছে পাওয়ারফুল। আপনাকে স্বপ্ন দেখতে হবে। কিন্তু আবার এপিজে আবুল কালামের একটা কথা আছে যে স্বপ্ন সেটাই যেটা মানুষ জেগে দেখে, ঘুমিয়ে দেখে না। ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলাম আমি পাইলট হবো, জীবন আর সম্ভব না। আপনাকে ওই লাইনে ছুটতে হবে। স্বপ্ন পরিবর্তন হবে, লাইন পরিবর্তন হবে সময়ের সাথে সাথে, বাট স্বপ্ন আপনাকে দেখতে হবে। আর আমাদের সবচেয়ে দুর্বল একটা দিক আছে। দুর্বল দিকটা কি বলেন তো? আমাকে দিয়ে মনে হবে না, আমি পারবো না। এই জিনিসটা আমাদেরকে খেয়ে ফেলে, ভিতরটা খেয়ে ফেলে। আপনি যখন কাজ করতে যাবেন, একজনকে বলবেন, সে বলবে যে ভাই আপনাকে দিয়ে হবে না, এটা হবে না, এটা করেন না। এখানে আমরা পাম্প শেষ হয়ে যায়, 50% এখানে আসা শেষ। আর আমার তিক্ত অভিজ্ঞতা যেটা একটু বলি, এটা আমরা অনেকেই হয়তো শিকার। আমি যখন ভাষা শিখতে যাই তখন যেহেতু 2014 সালে আগে ইপিএস বাংলা কমিটি 2014 থেকে শুরু। এখন আমরা ইজি তথ্য পাচ্ছেন, ভাষা শিক্ষা পাচ্ছেন, আইডি করা সমস্ত কিছু করে দিচ্ছি আমরা। তখন ছিল না, নিজে নিজে গেটে করতে হতো। আমি ভাষা শিখতে গেলে আমার পাশের সিনিয়র ভাই বলতেছিল, ভাষা শিখে কী করবেন, আপনার কি স্যামসাং অফিসে চাকরি দিবে? বলছি ভাই সরি ভাই হয়তো বা দিবে না, বাট আমি তো আমার জানার জন্য জানতে হবে তো কোরিয়ায়, আমার চলতে হবে তো, ভাষা শিক্ষা লাগবে। তো আমি একটু পরিপাটি, ছোটোবেলা থেকে একটু পরিপাটি থাকি, একটু ভালো ড্রেস আপ মেনটেন করার চেষ্টা করি।
তো রবিবার দিন ভালো ড্রেস পরে যাচ্ছি কি বিপাস বাংলা প্রোগ্রাম করতে আসছি। তো বলছে ভাই এত সাজুগুজু করে কই যাচ্ছে? বলছে ভাই একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাচ্ছি। বলছে ভাই ভালো পোশাক পরে ট্রেনে গেলে কি হবে, আপনাকে তো পাশের লোক ইনাইন কামলাই বলবে। তো এই ধরনের আমার সাথে যারা কলিগ ছিল তারা আমাকে করতো। তো হ্যাঁ ভাই আমি ইনাইনের কামলা, ইনাইনের কামলা থেকে আজকে এসে আসি। কিছু আগে একটা পোস্ট দিয়েছিলাম, হয়তো আপনারা দেখছেন। বেশ কয়েকজন সিনিয়র ভাই, কুরিয়ার মোস্ট সিনিয়র ভাই আমাকে ফোন দিছে যে রাজ তুমি কথাগুলো এইভাবে কেন লিখলা, আমি কি তোমাকে কিছু বলছি? আমি ভাই আমি কি আপনাকে বলছি যে আপনি আমাকে বলছেন কথাগুলো, বা কথাগুলো সত্য? আমি যখন দূতাবাসে যাই কাজ করছি অনেকদিন প্রোগ্রাম করার জন্য, অনেক জানেন আমি কালচার মাইন্ডের সাথে জড়িত, অনেক স্টুডেন্টদের সাথে পরিচয় হয়েছে, অনেক কোরিয়ান সিটিজেনশিপ বলেন অনেক। বাট আমরা যখনই পরিচয় দিতাম ভাই তোমার ভিসাটা কি জানো, ভাই নাই, তখনই কেমন জানি একটু অ্যাভয়েড করতো, খারাপ লাগতো মনের ভিতরে। এই ইপিএস বাংলা কমিটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে কেন হয়েছে? ওই খারাপ লাগে থেকেই হয়েছে। আগেও একটা কমিটি ছিল, এই কমিটির নাম হয়তো আপনারা এখন অনেকেই জানেন না, বা ইপিএস বাংলাকে আপনারা জানেন কেন? এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের অর্জন। ইনাইন পারে, সব পারে। ইনাইন আসছে মানে কি আমরা ভ্যানিশ হয়ে যায় নাই, আমরা কামলা, হ্যাঁ কামলায় একদিন উপরে উঠতে পারে। আপনারা জানেন আজকে আমি একটা কর্পোরেট হাউসে জব করি, এটা সম্ভব হয়েছে। কেন হয়েছে? আমার অদম্য ইচ্ছা শক্তি ছিল, আমার স্বপ্ন ছিল, হ্যাঁ আমি আসছি, আমি ইনাইনে কামলা হয়ে আসছি, বা আমি আমার এই জায়গায় থাকবো না, আমি কাউকে ছোটো করছি না, বা আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ সীমানায় যাব, যেটা আমি পেরেছি। আপনারাও পারবেন। ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা শক্তি এবং স্বপ্নটা ধরবেন, ধরে রাখবেন। পাঁচে লোকে কিছু বলবেই, কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার একটা নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি ইপিএস বাংলা কমিউনিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে উদ্যোক্তা প্রোগ্রাম, সেটাতে যাচ্ছি। বন্ধুরা কোরিয়াতে কীভাবে টাকা রিচার্জ করে সাবওয়েতে চলার জন্য আপনাদেরকে সেটা দেখাবো। আমি এখন বাংলাদেশি টাকা 700 টাকা এটাকে আপনাদেরকে রিচার্জ করে দেখাচ্ছি। প্রথমে আমি কার্ডটাকে এখানে রাখলাম। কার্ডটা রাখার পরে আমি সিলেক্ট করবো, 10 দেবো, তারপরে যে টাকাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টাকাটা নিয়ে নিব। 충전을 시작하겠습니다. 충전이 끝날 때까지 카드를 올려주시기 바랍니다. 충전을 완료하였습니다. 10 দেওয়া হয়ে গেছে। আমি 영수증 নিয়ে নিলাম। এখানে 원하시는 서비스를 কত টাকা আছে কিভাবে কি সব দেখা যাচ্ছে এখানে। 충전 환승입니다. বুঝে নেই। 이번 역은 역학 소피아대역입니다. 내리실 문은 오른쪽입니다. Next stop is Myeonghang, Sungyeong University. The station number is P148. The doors are on your right.
পুরোপুরি E9 ভিসাতে ফার্স্ট টাইম। তো তখন আমি একদম জাস্ট একদম কর্মী ছিলাম আপনাদের মতো। এখনো আমি বিশ্বাস করি যে আমার বেসটা E9 বেস। আমি এরপরে কি পজিশনে আছি সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি প্রথম থেকে যেটা চেষ্টা করছি, আমি কিছু এখানে সমালোচনামূলক কথা বলবো যারা আমাদের সিনিয়র ছিলেন। আমি তখন ইয়াংজুতে কাজ করি। প্রথমেই যখন আমি আসি তখনই E7 ভিসার একটা হাইপ অনলাইন বেস, অনলাইনে ক্লিক করে টিকিট সেল করা শুরু করি। আলহামদুলিল্লাহ 2019 সালের জুন মাসের 21 তারিখে আমার ধারণা, আমি শিওর যদি সঠিক হই, বাংলাদেশিদের মাঝে আমি প্রথম বিএসপি ট্রাভেল এজেন্ট করি এবং সেটা আইআরটা অ্যাক্রেডিটেড, এটা অবশ্যই জানেন। যথেষ্ট সময় ব্যয় করতে হয় এর পিছনে, কারণ আপনাকে জিডিএস শিখতে হবে 1 নাম্বার, 2 নাম্বার শিখতে হবে যে আপনার আইআরটার একটা এক্সাম আছে, সেই এক্সামটা পাস করাটা যথেষ্ট টাফ। সেই প্রোগ্রামটা পাস করার পরে আপনি কেবলমাত্র আইআরটা সার্টিফিকেট হতে পারেন বা পিএসপি ট্রাভেল এজেন্সি করতে পারেন। আলহামদুলিল্লাহ 2019 সালে সেটা আমরা করি। আর এখনো পর্যন্ত আমাদের অফিস আছে ফারানে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি বেশ ভালো যাচ্ছে আমার, এবং এই জন্য আমি ভাবলাম যেন কোরিয়ার বিভিন্ন যে প্রান্তে যে লোকগুলো আছে, বিশেষ করে আনসান, ফিয়োকটে, তারপর সুয়ান, এরপর হচ্ছে আপনার ইয়ংই, এই অঞ্চলের লোকগুলো অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের অফিস কোথায়। তো সেই জন্য এখন আমি সাদাঙ্গি স্টেশনে, আপনারা জানেন যে 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার লাইনে 2 নম্বরে ওইখানে আমি একটা অফিস নিয়েছি। ইনশাল্লাহ জানুয়ারি 15 তারিখ থেকে ওখানে আমি থাকবো। তো এটাই হচ্ছে মূলত আমার মেইন স্টোরি। সবাই চেষ্টা করবেন সবসময় এখন কোন পজিশনে আছেন সেই পজিশনটাকে বোঝার জন্য, এবং এর পরবর্তীতে আপনি আপনাকে কোন পজিশনে দেখতে চান সেই পজিশনটা এখনই ঠিক করতে হবে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার চেষ্টা ছিল যে অনলাইনে কয়েকটা টিকিট বিক্রি করি, জাস্ট কয়েকটা টিকিট বিক্রি করি, আমার পড়াশোনার পাশাপাশি যেন হালকা কিছু ইনকাম হয়, আমি যেন হালকা কিছু আমার পড়াশোনার খরচটা চালাতে পারি, ফ্যামিলি কস্টটা চালাতে পারি। একটা পর্যায়ে দেখলাম যে না, এখানে অনেক ধরনের বাধা বিপত্তি আছে। অনলাইন থেকে টিকিট বুকিং করলে, সেটা ক্যান্সেলেশন করলে, রিফান্ড করতে গেলে কাস্টমারদের সাথে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তো তখন আমি ভাবলাম যে এটা কি করা যায়। তো কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো, আমি দেখতে পাইলাম টোপাস নামে একটা জিনিস। তো টোপাসটা কি, আমার ডিউসে টাকাটা দিলাম তোমাকে, তুমি 2 মাস পরে আমাকে এটা ফেরত দিও এত করে, এরকম নিশ্চয়তা পেলে আমরা দিতে পারি, যেটা হোক ভুয়া। কিন্তু আমরা প্রতিষ্ঠান তৈরি করতে চাই না। এবং কিভাবে তৈরি করবো, আমাদের তো উপযুক্ত জ্ঞান নাই। সেই জ্ঞানটা আমাদের থাকা প্রয়োজন। একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা প্রতিষ্ঠান চালাইতে হয়, সেটা আমাদের জানা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার উন্নয়নের একটা সংক্ষেপ গল্প আপনাদেরকে বলি। এই যে ব্যক্তিটার ছবি দেখতে পাচ্ছেন, ইনি কে চিনেন? ওনার নাম পাক জংহি। কোরিয়াতে প্রায় 16 বছর, 15 বছর 316 দিন কোরিয়া শাসন করেছে। ওনাকে চিনে না এমন কেউ নেই। একটু সংক্ষেপে আরেকটু যদি বলি, পাক গুনে কিছুদিন আগে জেলে গিয়েছে। বর্তমান রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি, ওনার বাবা ছিলেন। কাজগুলোতে সহযোগিতা করতেছে। তার মধ্যে পথ বাংলাদেশ রয়েছে, ইকবাল বাজার চাইল্ড, এবং মহিলাদের জন্য রয়েছে WE। এই প্রতিষ্ঠানগুলো এখন আমাদেরকে সহযোগিতা করার জন্য তারাও আগ্রহী, আমরাও তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এইখান থেকে আমরা একজনকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিব না, তাকে বাংলাদেশে যাওয়ার পরে আবার তাদের হাতে ট্রেনিং করার ব্যবস্থা করে দেব। এবং এই যে রান্না বান্নায় কষ্ট করে, অনেকে নাইট করে এসে দিনের বেলা ঘুম থেকে উঠে রান্না করতে ইচ্ছে করে, আমি এই লাইফটা পার করে আসছি। তো সেইভাবেই আমি চিন্তা করে মানে সবাইকে বাসায় খাবার পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। আর দেখলাম যে আসলে এইটাতে অভ্যস্ততার একটা ব্যাপার আছে। আমরা আসলে নিজেরা খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সেটা মনের ইচ্ছা মতো খাচ্ছি। হয়তো কেউ মাংস পছন্দ করতেছি, সেই মাংসটাই খাচ্ছি। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকে, এই কারণেই দেখা যায় এই জিনিসটা আমার একটু স্টাবলিশ করতে সময় লাগছে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর মধ্যে ভালো, সবাই এটার মধ্যে অনেক সন্তুষ্ট আছে। আর দ্বিতীয়ত এখন আমি একটু হালাল ফুড নিয়ে কাজ করতেছি, যে আমার এটার পাশাপাশি একটু হালাল ফুডের সেবাটাও দিই, যাতে মানুষ, আমার আশেপাশের মানুষগুলো যাতে আমার কাছে একই সাথে 2টা সেবাই পায়। যারা মানে আমার খাবার খেতে চাচ্ছে তারা ওইটাও সেবাটা পাবে, আর যারা খাবার খেতে না চাচ্ছে আমি যাতে তাদেরকে বাজারটাও দিতে পারছি, সেই হিসেবে আমি হালাল ফুডটাও শুরু করেছি। আর আমার এখানে আরেকটা জিনিস আছে, যেমন ধরেন চাকরি বাকরি
যাদের না থাকে তাদের জন্য আমি একটু শেল্টারের ব্যবস্থা রাখছি, যে অনেকেই দেখা যাচ্ছে চাকরি না থাকলে দেখা যাচ্ছে বন্ধুর বাসায় কিংবা অন্য কোনো যাদের বাসা বাড়ি থাকে না তাদের খুব অসুবিধা হয়ে যায়। তা আমার এখানে শেল্টারের ব্যবস্থা রেখেছি, যারা চাকরি বাকরি থাকে না তারা যায় অন্তত সাময়িক কিছুদিনের জন্য ওখানে একটা নিশ্চিন্তভাবে থাকতে পারে। তো এই ব্যবস্থাটা আমি রেখেছি। তা আসলে বিজনেস করতে গেলে ডিফারেন্ট কিছু না করলে মানুষের মানে উপকারে না আসলে সেইভাবে কোনো কিছু করা যায় না, প্রতিষ্ঠা পাওয়া যায় না। তো সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের মূল্যবান আর সময় নষ্ট করতে চাই না। সবাইকে আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন করতে চাই। জি, আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন যে কোরিয়াতে যদি আপনার পার্টনারশিপ বিজনেস করতে যাই কোনো কোরিয়ানকে সাথে নিয়ে, সেখানে 11 কোটি ওয়ানের দরকার আছে। জি, তো এখন সাপোজ আমার মালিক যদি চায় যে তুই দেশ থেকে গিয়ে টাকা নিয়ে আস, আমি তোকে আমার পার্টনার করবো, সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব। সেটা আপনার মালিককে ওই যে লিমিটেড কোম্পানি করতে হবে, জোশিকে স্যার। জি। যেটাতে আমি কাজ করি, ধরেন যে জব, জি, জি। এটা ওইটা কোনো সমস্যা হবে না না? না, কাজ করেন যে মানে জোশিকে স্যার যে কোনো মানে কেউ করতে পারে, এটা মানে ইয়া নাই। কিন্তু জোশিকে স্যার জন্য আপনার যে নিয়ম হচ্ছে এটা হচ্ছে আপনার শেয়ার। বাট আমি তো এখানে ইন্ডিয়ান কর্মী ছিলাম এই কোম্পানিতে। হ্যাঁ, আপনাকে আবার মানে এইখানে আপনি ওই ভিসা ক্যান্সেল করে আপনাকে আবার আসতে হবে। হ্যাঁ, নতুন ভাবে আসতে হবে। জি, তো আমি যে ইন্ডিয়ানে ছিলাম সেটা কোনো ফ্যাক্টর না? না, কোনো ফ্যাক্টর নেই। ধন্যবাদ। E9 যে কোনো কর্মী দেশে যাওয়ার পরে আবার সে চাইলে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা বা টুরিস্ট ভিসা যে কিছুতে যদি সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারে আসতে পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি যদি দেশ থেকে রেমিটেন্স সেন্ড করে সেটার বৈধ পেপার নিয়ে বা ডলার নিয়ে যদি আসতে পারেন, আপনি ইনভেস্ট করার জন্য ইনভেস্টের প্রপোজাল দেখাইতে পারেন, কোরিয়ান কোম্পানির সাথে আপনার লিঙ্কেজ দেখাইতে পারেন, তাহলে আপনি বিজনেস ভিসার জন্য আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সুলাইমান ভাইকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এইভাবে বসবাস করে অনেকভাবে অনেক কিছু করা যায়, তার মধ্যে বিজনেসটাও একটা অন্যতম ব্যাপার। আর বিজনেসটা হচ্ছে নিজস্ব স্বাধীনতা। আপনি হয়তো ভালো করছেন, খারাপ করছেন, সেটা আপনার ভিতরে, কিন্তু কোম্পানিতে আসলে ওই ধরনের সুযোগ সুবিধা থাকে না। যাই হোক, আমি আসলে ফার্স্ট কোরিয়াতে এসেছি 2006-এ। তো প্রথম থেকেই আমার একটা মানে ইচ্ছা ছিল যে আমি কিভাবে এখানে বিজনেস আমি সেট আপ করতে পারি। যাই হোক, আমি আবার 2012 দেশে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে আবার কোরিয়াতে আপনার টুরিস্ট ভিসায় আসলাম। আসার পরে দেখা যাচ্ছে আমার পথ চলা আবার নতুন করে আবার শুরু। তো আমি ফার্স্টে এসে আসলে প্রথম অবস্থাতেই মানে বিজনেস ভিসাটা আমার এস্টাবলিশ করা সম্ভব ছিল না। তো আমি আবার স্টুডেন্ট ভিসায় কিছুদিন ছিলাম। তো স্টুডেন্ট ভিসায়, কারণ টুরিস্ট ভিসায় লং টাইম থাকা যায় না, বিজনেস ভিসার জন্য একটু সময় লাগে, সময় দরকার, অনেক কাগজপত্র প্রসেসিং। তো স্টুডেন্ট ভিসায় কিছুদিন থাকার পরে তারপরে আমি আস্তে আস্তে বিজনেসের প্রসিডিউরটা শুরু করলাম। আর বিজনেস ভিসা করতে গেলে আপনাকে প্রথমেই যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনাকে মানে ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা কিভাবে হতে হবে? আপনার রেমিটেন্স আনতে হবে কোরিয়াতে। এইটাই হচ্ছে ফার্স্ট ওয়ে। রেমিটেন্স আনা ছাড়া কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত, আপনি রেমিটেন্সটা কিভাবে আনবেন? আমাদের দেশ থেকে কিন্তু এইভাবে রেমিটেন্সটা অন্য দেশে পাঠানো কিংবা এটা খুব রেস্ট্রিক্টেড, জানেন ব্যাপারটা। তো আপনারা ফার্স্ট ব্লাড, ধরেন আপনাদের বিদেশে অন্য কোনো দেশে আছে যে ফার্স্ট ব্লাড আপনার ভাই, সেখানে কিন্তু আপনার বোনও হবে না। ফার্স্ট ব্লাড যে আপনাকে এই দেশে রেমিটেন্সটা পাঠাবে, ধরেন আপনার আমেরিকাতে কেউ আছে, ইউরোপে কেউ আছে, তারা আপনাকে এই রেমিটেন্সটা পাঠাবে। সেই রেমিটেন্সটা তাহলে আপনাকে গ্রহণ করবে আর কি। আর আপনি যদি সরাসরি বাই হ্যান্ড নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ বাই হ্যান্ড এতগুলো টাকা আপনি উইদাউট পারমিশনে নিয়ে আসবেন, সেটা কিন্তু হয় না। তো আসলে মানে সবচেয়ে সুবিধা হচ্ছে ফার্স্ট ব্লাড কাউকে করা, যে আপনার টাকাগুলো অন্য কোনো দেশ থেকে যদি পারে সে পাঠালে সেইটাই আপনার হবে। আর এখানে আসার পর বিজনেস বিষয়ে আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার যদি আপনি রেমিটেন্সটা সরাসরি হাতে নিয়ে আসেন তাহলে আপনাকে এয়ারপোর্টে ডিক্লারেশন দিতে হবে যে আমি ইনভেস্টমেন্ট ভিসার জন্য এতগুলো ডলার নিয়ে আসছি। সেই অনুপাতে ওরা আসলে দেখে ওরা আপনাকে
ওইখান থেকেই একটা লেটার দিয়ে দিবে যে আপনার এতগুলো ডলার আছে, মানে তার মানে ওইখান থেকে ওরা একটা আপনাকে ফর্ম দিয়ে দিবে। ওই ফর্মটাই হচ্ছে আপনার জন্য আসল। তারপরের স্টেপ হচ্ছে আপনি ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, যেটা আপনার কোম্পানির নাম হবে কিংবা আপনার নামেই, প্রথমে আপনার নামেই হবে, যেহেতু আপনার কোম্পানিটা পরে তৈরি করবেন, প্রথমে আপনার নামেই হতে হবে। এরপরে যে আপনার কোটরার নাম শুনেছেন কিনা জানি না, কোরিয়াতে বিজনেস ভিসার জন্য মানে কোটরাই সব, মানে অন্য অন্য দেশ থেকে যারা বিজনেস ভিসা করতে চায়, কোটরা কোরিয়ার একটা প্রতিষ্ঠান, ওরাও সহযোগিতা করে থাকে আপনাকে। এরপরে আপনাকে কোটরাতে রেজিস্ট্রেশন করতে হবে। কোটরাতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার যত ডকুমেন্ট আছে ওরা ওইভাবে লিস্ট দিবে, ওই ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে। তারপরে আপনাকে করতে হবে যেটা হচ্ছে, আপনি যদি একা বিজনেস করতে চান তাহলে আপনাকে 3 কোটি সামক মানে 30 কোটির উপরে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর আপনি যদি জয়েন্টে পার্টনারশিপে কারোর সাথে করতে চান, পার্টনারশিপটা হতে হবে অবশ্যই কোরিয়ান এবং লিমিটেড কোম্পানি হতে হবে। তো আপনি পার্টনারশিপে যদি করতে চান, তাই সেই ক্ষেত্রে আপনাকে আপনার 11 কোটি আপনাকে ইনভেস্ট করলে, ইনভেস্টমেন্ট দেখাইলে আপনি করতে পারবেন। আর পার্টনারশিপ কোরিয়ান হতে হবে অবশ্যই। আর যদি কেউ আপনার লিমিটেড কোম্পানি অন্য কেউ করে থাকে, যেমন আমি এখন আমার লিমিটেড কোম্পানি আছে, তা আমি যদি কোরিয়ানও না থাকি, আমি কিন্তু এই লিমিটেড কোম্পানির আন্ডারে আমি হয়তো কাউকে নিতে পারবো, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে অবশ্যই লিমিটেড কোম্পানি হতে হবে। কোরিয়ান হলে ভালো হয় কি, যে ওরা আসলে এই জিনিসটা ভালোভাবে একটু মানে অন্য কোনো কিছু যাচাই বাছাই করে না, একটু মানে সুযোগ সুবিধা দেয় আর কি, কারণ ওদের দেশের স্বার্থ তো ওদের আগে, তারপর অন্য কিছু। দেন আপনি সব কিছু শেষ হওয়ার পরে আপনাকে ওই আপনি যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটা আপনি কিভাবে করলেন, কোথায় কি, সব কিছু ডকুমেন্ট আকারে আপনাকে সাবমিট করতে হবে। সব কিছু আপনি বিজনেসে কোথায় কোন মূলধনটা খাটালেন, কিভাবে খাটালেন, এগুলো সব ডকুমেন্ট আকারে সাবমিট করতে হবে। তারপরে লেভেল পর্যন্ত এটাকে ছড়ায় দেওয়ার জন্য ব্যাংকিং সার্ভিসটাকে, এই এজেন্ট ব্যাংকিং সার্ভিসটা চালু করেছে। তো আপনারা জেনে থাকবেন যে আমাদের এখানে 4টি ব্যাংকিং পার্টনার আছে, যাদের সাথে আমাদের সরাসরি ডিরেক্ট পার্টনার আছে এবং যাদের সাথে আমরা কথা বলছি, কথা বলে কিছু তথ্য সংগ্রহ করে, যেমন ইসলামী ব্যাংক, দাস বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপরে অগ্রণী ব্যাংক, এই সকল ব্যাংকগুলোর কিন্তু এখন এজেন্ট ব্যাংকিং সার্ভিস বাংলাদেশে চালু আছে। সো এই এজেন্ট ব্যাংকিং সার্ভিস অনেকে আছে, যেমন একটু আগে যারা কথা বলছিল যে ডিএড ভিসা মানে বিজনেস ভিসা, যারা কোরিয়াতে কিছু করবেন, কোরিয়াতে অনলাইন শপিং। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, যারা হয়তো দেখা গেছে 100 মানুষের মধ্যে কিছু মানুষ আসলে এখানে ভিসা করে কিছু করার সুযোগ থাকে, বেশিরভাগ বা অধিকাংশ মানুষ কিন্তু আসলে বাংলাদেশে ফেরত চলে যায়, হয়তো বা দ্বিতীয়বার আসে, বাট দ্বিতীয়বার শেষ মানে বাংলাদেশে তাকে স্টে করতে হয়। সো এই টপিকসটা হচ্ছে তাদের জন্য যারা আসলে বাংলাদেশে গিয়ে কিছু করতে চান। অনেকে এখন ইদানিং প্রবাসী পথ কিনছেন। তো যাই হোক, আমি নেক্সট স্লাইডে যাব। আসলে এটা খুব কমন একটা বিষয়, হয়তো আপনাদের অনেকেরই জানা আছে, তারপর আমি মনে হলো যে এই বিষয়গুলো একটু উল্লেখ করা দরকার। এই এজেন্ট ব্যাংকিং এ আমাদের সম্ভাবনা কতটুকু আছে একটা উদ্যোক্তা হতে চাইলে। তো সেই ক্ষেত্রে আমরা যারা বিজনেসে পড়াশোনা করেছি অনেকে হয়তো পরিচিত হবেন এই টার্মটার সাথে, সেটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। মানে আপনি একটা বিজনেস প্ল্যান করবেন, সেটার কার্যকারিতা, দুর্বলতা, অপরচুনিটিস এবং থ্রেটস, মানে পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো এই জায়গাটাতে আমরা আসলে যখন বিজনেস প্ল্যান করি, আমার মনে হয় যে এই বিষয়টা বা এটা একটা স্তম্ভ হিসেবে ধরে যদি আমরা আগাই, তাহলে আমাদের জন্য বোধহয় একটু সুবিধা হয়। যে এটা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই পয়েন্টটা হয়তো অনেকেরই জানা আছে। নেক্সট স্লাইডে যাব। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইপিএস বাংলা কমিউনিটির কোরিয়ার সম্মানিত সভাপতি ফারুক আহমেদ ভাইকে। ফারুক আহমেদ ভাই। মিনাজ ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমাদের এবারের উদ্যোক্তা এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামে বেস্ট ইপিএস পার্সন ক্যাটাগরিতে আমরা যাকে প্রথম
প্রথম হিসেবে যদিও আমরা প্রথম, সেকেন্ড, থার্ড এরকম করি নাই, তো প্রথম তার নাম বলতেছি, উনি হলেন এমডি নাসির উদ্দিন। অভিনন্দন নাসিরউদ্দিন ভাইকে। আমি অনুরোধ করবো নাসিরউদ্দিন ভাইকে তার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। এরই মাঝে আমি দেখাতে চাই আমাদের চাহিদা মোতাবেক তথ্যগুলো উনি কি উপস্থাপন করেছেন এবং কি ছিল। উনি ভিসা ক্যাটাগরি F27, সেকেন্ড একই কোম্পানিতে উনি প্রায় 13 বছর অবস্থান করছেন। কোম্পানিতে ওনার পজিশন ট্রেনিং, ভাষাগত দক্ষতা লেভেল 5 কমপ্লিট করেছেন। কোরিয়াতে প্রায় প্রতি বছরেই উনি 200 ঘন্টার উপরে স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত আছেন। সেই সাথে উনি খুব পল্লী এলাকায় বসবাস করছেন, যেটা একেবারে বলা চলে পুচ্ছনের একদম শেষ সীমানায়। তো অভিনন্দন আবারও নাসিরউদ্দিন ভাই। আমি অনুরোধ করব আপনি আপনার সম্মাননা গ্রহণ করবেন। তার কারণ আমি 2008-এ নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়াতে এসেছি। আমরা একসাথে এসেছি 10 জন। তো আমাদের ফ্যাক্টরিতে একসাথে 10 জন আসার ফলেও আমরা এখন 8 জন আছি, মানে 2 জন আছি, 8 জন অলরেডি চাকরি চলে গেছে। আর আমরা এই দীর্ঘমেয়াদী একবারে প্রত্যন্ত এলাকা, আমরা একবারে গ্রামের মধ্যে তো থাকার কারণে দেখা গেল যে মালিক আমাকে অনেক সহযোগিতা করেছে এই পর্যন্ত আসার জন্য। এবং আমরা এই দীর্ঘমেয়াদী পরিশ্রমের ফলে আমাদের পরেও 2-3টা ব্যাচ বাংলাদেশ নিয়ে এসেছে, কিন্তু তারা যে বেতন কাঠামো আমাদের ওখানে গ্রামের থেকে কম, তো অনেক জায়গায় সঙ্গরি বা পুচ্ছল বিভিন্ন জনের সাথে পরিচিত হওয়ার ফলে থাকে। এখন আর আমরা বাঙালি আছি 4 জন। এই আর এই জন্য আমার একটা কথাই থাকবে যে যদি দীর্ঘমেয়াদী কোথাও কেউ লেগে থাকে অবশ্যই সেখান থেকে ভালো কিছু সম্ভব। যখন আমি এখানে 13 বছর একবারে থাকার ফলে আমার এখানে অনেকটা ভালো অবস্থানে আছে এবং দেখা গেল যে আপনার কোম্পানির একটা শিফট আমি চাই, আমাকে দায়িত্ব দিচ্ছে, কিন্তু ফরেনার হিসাবে দেখা গেল আমরা বেতন পাচ্ছি ওই পরিমাণে, কিন্তু দেখা গেল কোরিয়ানদেরও আমাদের ট্যাকেল করতে হয়, কিন্তু সেই হিসাবে ওইভাবে আমরা পথ পাই। পথ পেলে দেখা গেল আমরা বাংলাদেশে হলে হয়তো পূজন অথবা আরো বড় ইচ্ছা এরকম হওয়ার কথা, কিন্তু দেখা গেল কাজ আমরাই চালাচ্ছি, কিন্তু আমাদের দেখা গেল ওইভাবে আইডেন্টি হয় না, কিন্তু বেতন হয়, আমরা ভালো একটা স্যালারি পাবো। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। এবং আমি যতদিন আছে ওখানেই থাকি, দক্ষিণ কোরিয়া থেকে ওই ফ্যাক্টরিতেই থাকবো, এটাই আছি মালিকে ইচ্ছা, আমারও ইচ্ছা। আর এই 13 বছরে আমার কোনো সমস্যা হয়নি। অনেকের যেমন টাকার সমস্যা হয় অথবা অনেক প্রবলেম হয়, তা আমার কোনো সমস্যা হয়। দেখা গেল যে মালিককে যেভাবে চাইছি সেইভাবে সমস্ত প্রসেসিং করে দিয়ে এই পর্যন্ত এসেছি। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসিরউদ্দিন ভাইকে। এবার পরবর্তী বিজয়ীর নাম ঘোষণা এবং সম্মাননা প্রদানের জন্য মঞ্চে অনুরোধ জানাবো ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সম্মানিত উপদেষ্টা ফজলুর রহমান ভাই ও ভাবিকে। ফজলুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রাম সফল করার জন্য। তো আমাদের এবার রেসিপিয়েন্ট পার্সন যিনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল।
মোহাম্মদ রাসেল ভাইকে অভিনন্দন মোহাম্মদ রাসেল ভাইকে, অনুরোধ করবো মঞ্চে এসে ওনার সম্মাননা গ্রহণের জন্য। মোহাম্মদ রাসেল ভাইয়ের এগুলোকে দেখাতে এক নজরে আমরা দেখে নিব ওনার তথ্যসমূহ। ওনার ভিসা ক্যাটাগরি E74, একই কোম্পানিতে অবস্থান করছেন প্রায় 10 বছর। কোম্পানিতে অবস্থান খজাঙ্গিম। ভাষাগত দক্ষতা KIF লেভেল 5 কমপ্লিট করেছেন। উনিও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে প্রত্যেক বছরই জড়িত আছেন। সেই সাথে উনিও পল্লী এলাকায় বসবাস করছেন, অনেক দূর থেকে ছুটে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ মোহাম্মদ রাসেল ভাই, আপনি আপনার সম্মাননা গ্রহণ করুন। সবাই করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবো। মোহাম্মদ রাসেল ভাইকে অনুরোধ করবো ওনার অনুভূতি প্রকাশের জন্য। ধন্যবাদ ইপিএস বাংলা কমিটি কোরিয়াকে আমাকে সম্মানিত করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তাই অনেক ভাই কোরিয়াতে এসে তারা অনেক দুর্গম পথ অতিক্রম করে কোরিয়ার নাগরিকত্ব অর্জন করেন। তা আমরা এই লক্ষ্যে ওনার এই দুর্গম পথ পাড়ি দেওয়াকে সম্মান জানিয়ে ওনাকে এবার আমরা সম্মানিত করতে চাই। তো অনেকগুলো আবেদন জমা হওয়ার সাপেক্ষে আমরা পর্যালোচনা করে বেস্ট আমাদের যিনি নির্বাচিত হয়েছেন ওনার নাম ঘোষণা এবং ওনাকে পুরস্কৃত করার জন্য অনুরোধ জানাবো আমাদের ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সম্মানিত 2 উপদেষ্টা ফজলুর রহমান ভাই ও আমিনুল ইসলাম ভাইকে। মঞ্চে আসবেন ফজলুর রহমান ভাই ও আমিনুল ইসলাম ভাই। ধন্যবাদ। আমাদের আজকে কোরিয়ার নাগরিকত্ব অর্জনের দিন করেছেন, আমাদের অনেকেই অ্যাপ্লিকেশন করছেন। আমরা এর মধ্যে থেকে একজনকে বাছাই করছি এবং অনেকেই দূর দূরান্ত থেকে আমরা আসলে যোগাযোগ করছি, ওনারা আসতে সক্ষম না, অনেকে বুসান আছে থেকে আছে। আমরা যাকে নির্বাচন করছি ওনার নাম আর কেউ না, আমাদের কামরুল হাসান রাজ ভাই। অভিনন্দন কামরুল হাসান রাজ ভাই, অনুরোধ জানাবো মঞ্চে এসে আপনি আপনার সম্মাননা গ্রহণ করবেন এবং ওকে, ওনার সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করুন। আমার কমিউনিটি সকল সদস্য কিন্তু বাধ্য নিতে চাই, কারণ এই অর্জন আমাদের সবার জন্য। তো আমি আমি আমার কমিউনিটির নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি এই প্রাপ্তিটা আসলে আমাদের সবার জন্য। ইনাইনে এসেও যেহেতু কিছু করা যায়, সর্বোচ্চ লেভেলে যাওয়া যায়, এই প্রাপ্তিটা আমি দেখিয়েছি আমাদের যারা সাথে ছিল আমার দীর্ঘদিনের জার্নি। ইপিএস বাংলা কমিউনিটিতে সেই শুরু থেকেই জড়িত আমি, তো এই জার্নির সাথে ওরাও ছিল, তো আমি ওদেরকেও আমার সাথে এই আনন্দের সাথে শরীর করতে চাই। আর আমি আসলে আশা করি না যে আমি আমার কমিউনিটি থেকে আসলে এই সম্মাননা নিব, আমরা যে দিতে চাই অলওয়েজ আমরা দিয়ে আসছি সম্মাননা সবাইকে। তো আমি আজকে নিচ্ছি, এটা আমার কমিউনিটির সম্মাননা, আমার কমিউনিটি থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কমিউনিটি আমাকে এভাবে মনোনয়ন করার জন্য চিন্তা করেছেন যে আমাকে সম্মাননা তারা দিবেন, আন্তরিক ধন্যবাদ। আর এই ধন্যবাদ এবং এই প্রাপ্তির সাথে আমি একটা বার্তা দিতে চাই, যেটা হচ্ছে যে আমরা ইনাইনে আসি অনেকেই, তো অনেকে আসার পর আশাহত হই, ভাষাহত হই,
অনেকে কারো প্ররোচনা কিংবা কারো কথায় কটু কথায় অনেকে অনেক কথাই বলে। একটা কথা মনে রাখবেন, কারোর গন্তব্য থেমে থাকে না। যদি আপনার গন্তব্য যদি ঠিক থাকে, আমি ওই জায়গায় যাব, আপনি অবশ্যই যেতে পারবেন, কেউ ঠেকা রাখতে পারবে না। বন্ধুরা, এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।